বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। 5 দশক ধরে ইরানের বাজেয়াপ্ত $12 বিলিয়ন অবমুক্তের ঘোষণা যুক্তরাষ্ট্রের। তেহরান ওয়াশিংটন কারিগরি প্রতিনিধিদের আলোচনার পর সিদ্ধান্ত। যুদ্ধবিরতি ইস্যুতে 5 দফা আলোচনায় বসতে যাচ্ছে তেল আবিব বৈরুত। যুক্তরাষ্ট্র ও ইরানের চাপ উপেক্ষা করেই লেবাননে সেনা বহাল রাখার সিদ্ধান্ত ইসরায়েলের। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নিয়ে মমতা ব্যানার্জি এবং বিরোধীদের মধ্যে বিবাদ তুঙ্গে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে চলছে ব্যাপক তোলপাড়। ইরানের তেল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঐতিহাসিক ঘোষণার পর অর্থ ছাড়ের ঘোষণাও দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় 5 দশক ধরে তেহরানের জব্দ থাকা $12 বিলিয়ন মুক্ত করা হবে। গঠন করা হয়েছে 4টি ওয়ার্কিং গ্রুপ। সুইজারল্যান্ডের সদ্য শেষ হওয়া যুক্তরাষ্ট্র ইরান কারিগরি প্রতিনিধি দলের আলোচনায় এসেছে এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র ইরান উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সরাসরি বৈঠকের একদিন পরেই শেষ হলো দুদেশের কারিগরি দলের বৈঠক। সফলভাবেই শেষ হয়েছে আলোচনা, দাবি উভয় পক্ষের। পরবর্তী ধাপের আলোচনা কবে জানায়নি কোনো পক্ষ, তবে নিশ্চিত করেছে দ্বিতীয় রাউন্ডেও অংশ নেবেন উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। থাকবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী। কারিগরি দলের আলোচনায় 4টি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে, যারা নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কার্যক্রম পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো দেখভাল করবে। প্রধান আলোচক ও ইরানের পার্লামেন্ট স্পিকার বাখের কালিভাব জানিয়েছেন, হরমুজ প্রণালী কখনোই আর যুদ্ধপূর্ব অবস্থানে ফিরবে না। এখন থেকে আইন মেনে এটি নিয়ন্ত্রণ করবে তেহরান। হরমুজ প্রণালীতে হটলাইন ও সেন্টার স্থাপন সহ সমন্বয়ের বিষয়ে সম্মত হয়েছি। এর ফলে চলাচলকারী জাহাজগুলো আরও নিরাপদে ও দক্ষতার সাথে পারাপার হতে পারবে। অবশ্যই আমরা আন্তর্জাতিক আইন সম্পূর্ণরূপে মেনে চলব। আশাব্যঞ্জক কথার পাশাপাশি হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ইরান শর্ত মেনে না চললে যা করার তাই করবে যুক্তরাষ্ট্র। এর আগে ইরানের তেল রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঐতিহাসিক ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। সিদ্ধান্ত নেয় জব্দকৃত $12 বিলিয়ন সম্পদ মুক্ত করারও। হরমুজের বিষয়ে আমরা বেশ ভালো অবস্থানে আছি। গতকাল সেখান দিয়ে এ যাবৎকালের সবচেয়ে বেশি তেল এসেছে। প্রণালীটি সম্পূর্ণ উন্মুক্ত। আরেকটি বিষয় হলো, সেখানে এমন একটি দেশ আছে যারা কখনোই পারমাণবিক অস্ত্র বানাবে না। এদিকে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল কিছু পণ্য বিক্রিতে 60 দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। ইস্যু করা হবে নতুন লাইসেন্স। কড়াকড়ি উঠে যাওয়ায় 1 সপ্তাহে প্রায় 4 কোটি ব্যারেল তেল রফতানি করেছে তেহরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বচ্ছতা নিশ্চিতে নিজেদের অস্ত্র পরিদর্শনের সুযোগ দেবে ইরান, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, ভবিষ্যতে নিজেদের ভারী ধরনের অস্ত্র ভাণ্ডার পরিদর্শন করতে পারবে বিদেশি প্রতিনিধিরা, যাতে দীর্ঘমেয়াদে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়। এর আগে সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধিদের সাথে আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সন জানিয়েছিলেন এমন তথ্য। জুলাইয়ের 6 তারিখে তেহরানে শুরু হবে ইরানের নিহত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়া। একই সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত অন্যান্য নেতাদের শেষকৃত্য প্রক্রিয়াও শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আয়াতুল্লাহ খামেনির জানাজা আয়োজক কমিটির মুখপাত্র ইমান আত্তারজাদে। 6 জুলাই তেহরানের প্রথম দফা জানাজার পর আয়াতুল্লাহ খামেনি সহ অন্যান্যদের মরদেহ পরদিন নেওয়া হবে পবিত্র কোম শহরে। সেখানে আরেক দফা জানাজা অনুষ্ঠিতের পর 8 জুলাই ইরাকে নেওয়া হবে আয়াতুল্লাহ খামেনির মরদেহ। নাজাফ ও কারবালায় আরও 2 ধাপে হবার কথা জানাজা, যার বিস্তারিত সময়সূচি শিগগিরই জানানো হবে। 9 জুলাই 24 মুহররমের রাতে পবিত্র মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে আয়াতুল্লাহ খামেনিকে। যুক্তরাষ্ট্র ও ইরানের চাপ উপেক্ষা করেই লেবাননের দক্ষিণে সেনা বহাল রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এর মাঝেই যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় পঞ্চমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে তেল আবিব ও বৈরুতের প্রতিনিধিরা। এমন পরিস্থিতিতে নিজ ঠিকানায় ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত লেবানিজরা। তবে ইসরায়েলের প্রতি প্রবল অবিশ্বাস রয়ে গেছে তাদের। স্থায়ী শান্তি চুক্তি নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও ইরানের অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে লেবাননের যুদ্ধবিরতি। দুপক্ষের প্রবল চাপের মুখেও এখনো আপোষ করতে নারাজ ইসরায়েল। সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে আয়োজিত এক বৈঠকের পর লেবাননের দক্ষিণে নিরাপত্তা অঞ্চলে সেনা উপস্থিতি বজায় রাখার ঘোষণা দিয়েছে তেল আবিব। জানিয়েছে, ইসরায়েলি সেনা ও বেসামরিকদের প্রতি হুমকির মোকাবেলায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
পরিস্থিতি শান্ত রাখতে যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যে ডিকনফ্লিকশন সেলের কথা বলা হয়েছে তার কার্যক্রম দ্রুত অগ্রসরের আহ্বান জানিয়েছে লেবাননের সরকার। সোমবার দীর্ঘ ফোনালাপে যুক্তরাষ্ট্র ও কাতারের সাথে এই বিষয়ে আলোচনা করেছেন প্রেসিডেন্ট জোসেফ আউন। মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত আলোচনায় যুক্তরাষ্ট্রের পঞ্চমবারের মতো বৈঠক হচ্ছে তেল আবিব বৈরুতের প্রতিনিধিদের মধ্যে। এদিকে আবারও লেবানন থেকে ইসরায়েলি সেনাবাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। চলমান যুদ্ধবিরতির উপর ভরসা করে নিজ নিজ ঠিকানায় ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত লেবানিজরা। তবে ইসরায়েলের উপর আস্থা নেই তাদের। যে কোনো সময় হামলা শুরু হলে আবারও ঘরছাড়া হওয়ার উদ্বেগ নিয়েই ফিরছে ধ্বংসস্তূপে। আমাদের তো যাওয়ার আর কোনো জায়গা নেই, তাই ফিরে এসেছি। যদিও ইসরায়েলকে কোনোভাবেই বিশ্বাস করি না, আমাদের নিশ্চিহ্ন করতে চায় তারা। তাদের চাওয়া আমরা যেন কখনোই নিজেদের ঠিকানায় ফিরতে না পারি। লেবাননে যুদ্ধবিরতি উপেক্ষা করে চালানো ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 4,000। পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে 11,000-এরও বেশি অবকাঠামো। লেবাননকে ইসরায়েলের খেলার মাঠ বানানো উচিত, এমন মন্তব্য করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন গাফির। নেসেটের সাপ্তাহিক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি বাঁকা মন্তব্য ছুড়ে দেন তিনি। প্রত্যাখ্যান করেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা। নেতানিয়াহুর উচিত প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে যেয়ে তাকে আলিঙ্গন করে বিনয়ের সাথে বলা যে প্রেসিডেন্ট, আমরা এই চুক্তি মেনে নিতে পারছি না, কি করব বলে দিন। ট্রাম্পের প্রতি সম্মান রেখে বলতে চাই, আমাদের সেনা ও বেসামরিকদের ক্ষতি আমাদের সহ্যের চূড়ান্ত সীমা। লেবানন হওয়া উচিত ইসরায়েলের খেলার মাঠ। কোনো ইসরায়েলি মায়ের এক ফোঁটা চোখের পানিও সহ্য করা হবে না। বিনিময়ে যদি হাজারো লেবানিজ মায়ের চোখে জল আসে, তাও আমাদের এগিয়ে যেতে হবে। পুরো লেবাননই আমাদের টার্গেট। এবার পানামা খালের নিরাপত্তা ও নিয়ন্ত্রণকে জাতীয় স্বার্থে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার পানামা সিটিতে দেওয়া এক বক্তব্যে কথা জানিয়েছেন মার্কিন নেভাল অপারেশনসের প্রধান। জানান অন্য কোনো দেশ যেন এই অঞ্চলের উপর প্রভাব বিস্তার করতে না পারে তা নিশ্চিত করা হবে। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের পথে মার্কিন নৌবাহিনী চলাচলে একটি গুরুত্বপূর্ণ রুট এই কৌশলগত জলপথ। চলমান ভূ রাজনৈতিক অস্থিরতায় নৌসেনাদের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিতে এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। চীনের মতো দেশগুলো কোনো অনাকাঙ্ক্ষিত শর্ত চাপিয়ে এই পথে মার্কিন বাণিজ্য কিংবা নৌ চলাচলের উপর যাতে কোনো প্রভাব খাটাতে না পারে তা নিশ্চিত করাই মূল লক্ষ্য ওয়াশিংটনের। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের পদত্যাগের পরপরই এমপি হিসাবে শপথ গ্রহণ করলেন অ্যান্ডি বার্নহাম। এরই মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রী হবার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। সোমবার লন্ডনের ওয়েস্টমিনস্টারে আনুষ্ঠানিকভাবে শপথ নেন বার্নহাম। বার্তা সংস্থা সিনহুয়া পার্লামেন্ট সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়। এ সময় অ্যান্ডি বার্নহাম দলের শীর্ষ পদের লড়াইয়ে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরই মধ্য দিয়ে শুরু হলো কেয়ার স্টারমারের পরবর্তী উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া। অ্যান্ডি বার্নহাম তার এক বিবৃতিতে প্রাক্তন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে তার অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি এই পরিবর্তনকে লেবার পার্টি এবং পুরো যুক্তরাজ্যের জন্য একটি ইতিবাচক নবজাগরণ হিসেবে উল্লেখ করেন। এদিকে প্রধানমন্ত্রীর দৌড়ে থাকা স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং স্বাগত জানিয়েছেন বার্নহামকে। যুক্তরাজ্যের প্রভাবশালী প্রেসিডেন্ট উইনস্টন চার্চিলের ধারে কাছেও আসতে পারেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন না দেওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যক্তিগতভাবে আমি স্টারমারকে খুব পছন্দ করি, কিন্তু তার জ্বালানি, অভিবাসন এবং অপরাধ দমনে অপারগতার মতো বেশ কয়েকটি সমস্যা আছে। ইরানে অভিযান শুরু করার সময় তাকে আমাদের সমর্থনে থাকতে বলেছিলাম, কিন্তু সে তা করেনি। এই ধরনের মনোভাব থাকার কারণেই তিনি কখনোই উইনস্টন চার্চিলের মতো হতে পারেননি। কে হতে চলেছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী? কেয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার পর থেকেই ব্রিটিশ রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা। সম্প্রতি তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় ছিলেন অ্যান্ডি বার্নহাম। তালিকায় আরও রয়েছে স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এর নামও। এর মধ্য দিয়ে স্টারমারের বিদায়ে ব্রিটেনে গত এক দশকে প্রধানমন্ত্রী পরিবর্তনের সংখ্যা দাঁড়াবে 7-এ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে সবার মনে ঘুরছে একটাই প্রশ্ন, কে হতে চলেছেন ডাউনিং স্ট্রিটের পরবর্তী বাসিন্দা?
That's what I came into politics. ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে বর্তমানে সবচেয়ে শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসাবে বিবেচিত হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। লেবার পার্টির ভেতর ক্রমশই এমন ধারণা শক্তিশালী হচ্ছে যে বার্নহ্যামের নেতৃত্বের পথে তেমন কোনো বাধা নাও থাকতে পারে। অনেক এমপি মনে করছেন যদি তিনি প্রার্থী হন তাহলে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নেতৃত্বের আসনে বসতে পারেন। মাত্র 2 বছরের মাথাতেই বিভিন্ন কেলেঙ্কারি, সিদ্ধান্তহীনতা ও নীতিগত ভুল পদক্ষেপের মতো একাধিক কারণে জনপ্রিয়তা তলানিতে ঠেকে কেইর স্টারমারের। সম্প্রতি তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় ছিলেন অ্যান্ডি। তবে লেবার পার্টির নিয়ম অনুযায়ী এমপি না হয় এতদিন নেতৃত্বের লড়াইয়ে নামতে পারেননি তিনি। পরিস্থিতি বদলে যায় যখন মেকারফিল্ড আসনের এমপি জশ সিমন্স পদত্যাগ করে বার্নহ্যামের জন্য পার্লামেন্টে ফেরার পথ করে দেন। লেবার পার্টির নেতা অ্যান্ডি বর্তমানে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র। এর আগে তিনি ব্রিটিশ পার্লামেন্টের এমপি ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে ব্রিটিশ পার্লামেন্টে। 2010 ও 2015 সালে লেবার পার্টির নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন অ্যান্ডি। স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং অতীতে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে সম্প্রতি সময়ে তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীও স্বীকার করেছেন যে তিনি শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় নাও নামতে পারেন। তবে মধ্যপন্থী বা কেন্দ্র ডানপন্থী অংশের কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। যুক্তরাজ্যের ইতিহাসে অ্যান্ডি বার্নহ্যাম প্রধানমন্ত্রী হলে তিনি হবেন দেশটির 60তম প্রধানমন্ত্রী। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত কেইর স্টারমারই অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকবেন। স্টারমারের বিদায়ে ব্রিটেনের গত 1 দশকে প্রধানমন্ত্রী পরিবর্তনের সংখ্যা দাঁড়াবে 7-এ। তাই ব্রিটিশ রাজনীতিতে নতুন মুখের খোঁজ চলছে জোরে সোরেই। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে তোলপাড় চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। সোমবার বিদ্রোহী সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জিকে অপসারণ করে দলের নতুন প্রধান করা হয় অরূপ রায়কে। বাদ দেওয়া হয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকেও। এই ঘটনার পরপরই নিজেকে প্রধান উল্লেখ করেই তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠান মমতা ব্যানার্জি। সোমবার রাতে হঠাৎই জরুরি বৈঠক ডাকে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী অংশ। এ সময় ভোটাভুটিতে পুরনো কমিটি বাদ দিয়ে নতুন কমিটি করা হয়। দলটির বেশিরভাগ নেতা এবং বিধায়করাই অংশ নেন এই বৈঠকে। টিএমসি 60 জন বিধায়ক এবং কলকাতা পৌর সংস্থার 70 জন কাউন্সিলর অংশ নেন এতে। এ সময় মমতা ব্যানার্জিকে হটিয়ে নতুন চেয়ারম্যান করা হয় হাওড়ার বিধায়ক অরূপ রায়কে। একই পরিণতি বরণ করতে হয় ভাইপো অভিষেককেও। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার চেয়ারপারসন নির্বাচিত করেছে। রাজ্যের সভাপতি যখন হবে জানতে পারবেন, জানিয়ে দেওয়া হবে। রাজ্য কমিটি তো গঠিত হয়নি, বললাম তো। দেখুন, দেশের একটা নির্দিষ্ট আইন আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, অ্যাপেক্স বডি, একটা নির্দিষ্ট আইন কানুন মেনে চলতে হয়। এগুলো মগের মুলুকের মতো আমার ইচ্ছে হলো ঘুম থেকে উঠে আমি এটা ভাবলাম, আবার দুপুরবেলা খাবার খেয়ে একটা জিনিস ভাবলাম, বিকেলবেলা একটা জিনিস মনে করলাম। এইভাবে দেশ চলে না। মানে আইনের যে ধারা সেভাবে চলে না। একটা নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। এই ঘটনার পর সভাপতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে থাকে তৃণমূলের মমতা ব্যানার্জি অংশ থেকে। এই অবস্থায় দলটির কার্যনির্বাহী কমিটি তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছেন মমতা ব্যানার্জি। তালিকায় নিজেকে দলীয় প্রধান উল্লেখ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তুমি ছেড়ে যাচ্ছ, বাট যদি বলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রতীক নেব, দল কেড়ে নেব, এর বাড়ির লোক বিশ্বাস করবেন না। মায়ের পিঠে ছুরি মারা কালচারে দেবে, পাড়ার লোক বিশ্বাস করবেন না। জিজ্ঞাসা করুন আপনারা এই পার্টির টাকা নিয়ে নির্বাচন করেছেন কেন? 25 লাখ করে টাকা নিয়েছেন এই পার্টির অ্যাকাউন্ট থেকে? দলের যে সংবিধান রয়েছে, আমাদের তৃণমূল কংগ্রেসের যে লিগাল পয়েন্ট সংবিধান, তাতে এরকমভাবে কখন করা যায় এবং সেখানে দলের পার্মানেন্ট চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখা আছে। এদিকে স্বেচ্ছাচারিতা, অসততা এবং দুর্নীতির কারণেই তৃণমূলের পতন হচ্ছে বলে মন্তব্য রাজ্য বিজেপির। তৃণমূল কংগ্রেসের অবস্থা হচ্ছে যদুবংশের সেই মুসল পর্বের মতো। মুসল পর্বে যেভাবে যদুবংশ শেষ হয়ে গেছিল, তৃণমূল কংগ্রেসও সেইভাবে শেষ হয়ে যাচ্ছে এবং যাবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে বিদ্রোহের মুখে পড়ে তৃণমূল কংগ্রেস।
যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা উপলক্ষে ওয়াশিংটনের উপর দিয়ে চোখ ধাঁধানো ফরমেশনে উড়ল এক ঝাঁক ফরাসি ফাইটার জেট। সোমবার রাজধানীর ন্যাশনাল মল থেকে শুরু করে লিঙ্কন মেমোরিয়াল, ওয়াশিংটন মনুমেন্টের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উপর দিয়ে অতিক্রম করে যুদ্ধবিমানগুলো। এ সময় আকাশযানগুলো থেকে নির্গত মার্কিন পতাকার রঙে রঙিন হয়ে ওঠে ওয়াশিংটনের আকাশ। দুদেশের ঐতিহাসিক মেলবন্ধন ও ভ্রাতৃত্ববোধ তুলে ধরতে এই সম্মান জানায় ফরাসি জেটগুলো। বিশেষ এই ফ্লাইওভারে অংশ নেয় ফ্রান্সের দাসো এভিয়েশনে তৈরি আলফা ফাইটার জেট। কানাডার মন্ট্রিয়ালে বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে পুলিশ সহ দুজনের। নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে এক হামলাকারীর। সোমবার স্থানীয় সময় বেলা 11:30টার দিকে একটি ভবন থেকে গুলি ছোড়ার শব্দ পেয়ে জরুরি নম্বরে কল করেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর সাথে সাথেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে হামলাকারী। ঘটনাস্থলে মৃত্যু হয় এক কর্মকর্তার। নিহত বেসামরিক স্থানীয় ইহুদি কমিউনিটির সদস্য। তবে জাতি বা ধর্মীয় বিদ্বেষমূলক হত্যাকাণ্ড কিনা সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ। হামলাকারীর উদ্দেশ্য জানতে চলছে তদন্ত। দুর্ঘটনার পর জরুরি সতর্কতা জারি করা হয় এলাকাটিতে। বিকেল 3টার দিকে আবার তুলে নেওয়া হয়। হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরটিতে। কাতারের রাস লাফান শিল্পনগরীতে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 13 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত কমপক্ষে 66 জন। নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের নাগরিক। সোমবার দেশটির জ্বালানি মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই তথ্য। রাস লাফানের দুর্ঘটনা কবলিত স্থাপনাটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ করা হয়। গত মার্চ মাসে ইরানের এক হামলার পর বন্ধ হয়ে গিয়েছিল কারখানাটি। পুনরায় চালু করার উদ্যোগ নেয়ার পরই ঘটল বিস্ফোরণ, যার প্রভাবে কেঁপে উঠেছিল রাজধানী দোহা। প্রায় 70 কিলোমিটার দূর থেকে টের পাওয়া গেছে কম্পন। বিস্ফোরণের কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। ইউরোপ জুড়ে তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত জনজীবন। ফ্রান্স, স্পেন, ইতালি সহ বেশ কয়েকটি দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় বাড়ছে প্রাণহানি ও স্বাস্থ্য ঝুঁকি। আবহাওয়াবিদরা বলছেন, ওমেগা ব্লক নামে পরিচিত একটি বিশেষ আবহাওয়াগত পরিস্থিতির কারণে দীর্ঘস্থায়ী হচ্ছে এই তাপদাহ। তীব্র তাপদাহে আকাশ থেকে যেন আগুন ঝরছে ইউরোপ জুড়ে। ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি থেকে শুরু করে পশ্চিম ও মধ্য ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বইছে তাপপ্রবাহ। কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি ফ্রান্সে। দেশের অর্ধেকের বেশি অঞ্চলে জারি হয়েছে রেড হিট অ্যালার্ট। বোর্দো শহরে তাপমাত্রা পৌঁছেছে 42 ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড গরমের কারণে বন্ধ রাখা হয়েছে শত শত স্কুল। গাড়ির ভেতরে আটকা পড়ে তীব্র গরমে প্রাণ হারিয়েছে 2 শিশু। গরম থেকে স্বস্তি খুঁজতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে অন্তত 13 জন। ঝুঁকিপূর্ণ জলাশয়ে নামতে নাগরিকদের সতর্ক করেছে ফরাসি প্রশাসন। স্পেনেও পরিস্থিতি ভয়াবহ। দেশটির আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, কোথাও কোথাও তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এরই মধ্যে গৃহহীনদের জন্য আশ্রয় কেন্দ্র খুলেছে দেশটি। ইতালির রোম, মিলান ও ফ্লোরেন্স সহ 12টি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। জার্মানিতে গরমের মধ্যে সাঁতার কাটতে গিয়ে মারা গেছে অন্তত 5 জন। আর গ্রিসে তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক করতে পানির ফোয়ারা ব্যবহার করছে দেশটি। আবহাওয়াবিদরা বলছে, সাহারা মরুভূমি থেকে উঠে আসা গরম বাতাস ইউরোপে আটকে পড়ায় তৈরি হয়েছে এই পরিস্থিতি। এর পেছনে কাজ করছে ওমেগা ব্লক নামে পরিচিত একটি আবহাওয়াগত ঘটনা। এটিকে ওমেগা ব্লক বলা হয়। এ সময় বায়ুমণ্ডলে একটি শক্তিশালী উচ্চচাপ বলয় তৈরি হয়, যা উত্তর আফ্রিকা ও সাহারা থেকে গরম বাতাস টেনে আনে। এর ফলে গরম বাতাস দীর্ঘ সময় ধরে একই এলাকায় আটকে থাকে এবং শীতল বাতাস প্রবেশ করতে পারে না। তাই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় ধরে স্থায়ী হচ্ছে এই তাপপ্রবাহ। পূর্বাভাস বলছে, সপ্তাহ জুড়ে প্যারিস সহ ইউরোপের অনেক শহরে তাপমাত্রা 40 ডিগ্রির উপরে থাকতে পারে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, সাম্প্রতিক সময়ে দীর্ঘতম সবচেয়ে তীব্র তাপপ্রবাহের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রককে, ওয়াশিংটন নাকি তেহরান? এই প্রশ্ন এখন ঘুরছে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক করিডোর থেকে শুরু করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। একদিন হরমুজ প্রণালী বন্ধ, পরদিন খোলা, তার পরদিন আবার বন্ধ, আবার আলোচনার টেবিলে নতুন সমঝোতা। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা প্রবাহ দেখে অনেকেরই মনে হতে পারে হরমুজ প্রণালীর ভাগ্য যেন প্রতিদিন নতুন করে লেখা হচ্ছে।
এই নাটকীয় পরিস্থিতির মধ্যে গত সপ্তাহে ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজ নিজ দেশের পক্ষে একটি সমঝোতা স্মারকে সই করেন, যার ধারাবাহিকতায় 21 জুন থেকে সুইজারল্যান্ডের বার্গেনস্টকে মুখোমুখি বসেন ইরান ও মার্কিন প্রতিনিধিরা। লক্ষ্য 4 মাসের সংঘাতের পর স্থায়ীভাবে যুদ্ধবন্ধের পথ খুঁজে বের করা। আলোচনা শেষে দেশে ফেরার পথে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালী আর কখনো যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। আন্তর্জাতিক আইনের আওতায় এর প্রশাসনিক পরিচালনা ইরানের অধীনেই থাকবে। 23 জুন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা তার এই বক্তব্য প্রকাশ করে। তবে গালিবাফ দাবি করেন সফরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি বলেন, আমার দৃষ্টিতে এই সফরে ভালো অর্জন হয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালী, লেবানন পরিস্থিতি, তেল খাতে নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়ে অগ্রগতি হয়েছে। তবে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন, খেলা এখনো শেষ হয়নি, আমরা এই প্রক্রিয়ায় একেবারেই শুরুতে রয়েছি, সামনে আরো অনেক কাজ বাকি। যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্ব বাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে, কারণ উপসাগরীয় অঞ্চলের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে বিশ্ব বাজারে আসে। পরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার পর প্রণালীটি আবার খুলে দেয়া হয়। সবাই ভাবলো, যাক, ঝড়টা বুঝি কেটে গেল। কিন্তু না, 20 জুন লেবাননে ইসরায়েলি হামলার পর আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। ফলে বিশ্ববাজারে আবারও শুরু হয়ে যায় শিপিং কোম্পানি ও তেল ব্যবসায়ীদের হিসাব নিকাশ। বিশ্লেষকদের মতে হরমুজ এখন শুধু একটি নৌপথ নয়, বরং এটি হয়ে উঠেছে রাজনৈতিক বার্তা আদান প্রদানের সবচেয়ে শক্তিশালী হাতিয়ারগুলোর একটি। উত্তেজনা কমাতে নতুন এক পদক্ষেপে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের ভাষ্য অনুযায়ী বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশ একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে। অর্থাৎ উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের সময় সংকটের মুহূর্তে দুই পক্ষ একে অপরের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারবে, যাতে ভুল বোঝাবুঝি থেকে বড় সংঘাত এড়ানো যায়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স জানিয়েছেন, জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের আবারও দেশে কাজ করার অনুমতি দিতে সম্মত হয়েছে ইরান। এরপরে 60 দিনের জন্য ইরানের তেল খাতের উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা স্থগিত করে মার্কিন ট্রেজারি বিভাগ। চুক্তি অনুযায়ী ইরান সীমিত পরিসরে নিষেধাজ্ঞা শিথিলের সুবিধা পাবে এবং বিদেশে জব্দ হয়ে থাকা কিছু সম্পদও অবমুক্ত হবে। তবে এরই মধ্যে 22 জুন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যদি ইরান সমঝোতার শর্ত না মানে বা তাদের আচরণ ঠিকঠাক না থাকে, তবে আমার যা করার দরকার আমি তাই করব। এখানেই শুরু হয়েছে নতুন বিতর্ক। অর্থ ছাড় এবং এর ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে নতুন মতপার্থক্য দেখা দিয়েছে। ট্রাম্প বলছেন, ছাড় করা অর্থ মূলত খাদ্যপণ্য কেনার জন্য ব্যবহার হবে এবং শেষ পর্যন্ত সেই অর্থ মার্কিন কৃষকদের কাছেই ফিরে আসবে। অন্যদিকে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হিম্মতি বলেছেন, এ ধরনের কোনো বাধ্যবাধকতা চুক্তিতে নেই। জব্দ অর্থ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকা যে কোনো বৈধ পণ্য কেনার জন্য ব্যবহার করা যাবে। সুইজারল্যান্ডে চলা আলোচনা এখন 14 দফার অন্তর্বর্তী চুক্তিকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করছে। দুই পক্ষই অগ্রগতির কথা বলছে। তবে এখন সবচেয়ে কঠিন প্রশ্নগুলো হলো, ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ কি, লেবাননে যুদ্ধবিরতি কতটা টেকসই হবে, আর হরমুজ নিয়ে নতুন বাস্তবতা বিশ্বের বাকি দেশগুলোকে কিভাবে নেবে। সব মিলে পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে যুদ্ধ পুরোপুরি থামেনি, আবার শান্তিও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। এই মুহূর্তে হরমুজ যেন শুধু একটি প্রণালী নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতীক, যেখানে প্রতিটি সিদ্ধান্তই বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দিতে পারে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আকস্মিক পদত্যাগের ঘোষণার পর যুক্তরাজ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ডাউনিং স্ট্রিটের 10 নম্বর ঠিকানার পরবর্তী বাসিন্দা কে হচ্ছে? মাত্র 2 বছর আগে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা স্টারমার 22 জুন পদত্যাগের ঘোষণা দেন। এরপর থেকেই লেবার পার্টির ভেতরে নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী পদে আলোচনায় সাবেক, এখন গ্রেটার ম্যানচেস্টার মেয়র এবং সদ্য নির্বাচিত এমপি অ্যান্ড্রি বার্নহ্যাম এখন সবচেয়ে এগিয়ে রয়েছেন।
স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টি ইতিমধ্যেই নতুন নেতা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। আগামী 9 জুলাই মনোনয়ন গ্রহণ শুরু হবে এবং 16 জুলাই তা শেষ হবে। নেতৃত্বের দৌড়ে থাকতে হলে একজন প্রার্থীকে অন্তত 81 জন লেবার এমপির সমর্থন নিশ্চিত করতে হবে। তবে নেতৃত্বের এই লড়াই এতটা সহজ হচ্ছে না। লেবার পার্টির ভেতরের একটি অংশ মনে করছে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বার্নহ্যামের প্রধানমন্ত্রী হয়ে যাওয়া ঠিক হবে না। এই প্রেক্ষাপটে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আল কার্নস এবং প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী ড্যারেন জোনসের নামও আলোচনায় এসেছে, যদিও এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি। আল কার্নস এ বিষয়ে বলেন, আমি এখনই কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত নই, তবে আমাদের কৌশলগত লক্ষ্য নিয়ে ভাবতে হবে এবং 2029 এবং 2034 সালের জন্য বড় লক্ষ্য নির্ধারণ করতে হবে। অনেক লেবার এমপি মনে করছেন নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিক প্রতিযোগিতা হওয়া প্রয়োজন। লেবার এমপি জন স্লিঙ্গার বলেন, দেশের মানুষ নিশ্চয়ই ভাববে আমরা হয়তো বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি যদি দেশের সর্বোচ্চ পদে যেতে চাওয়া কাউকে স্বাভাবিক যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে নিয়ে না যায়। এসব বিতর্কের মধ্যেও অ্যান্ডি বার্নহ্যামের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। গত সপ্তাহে মেকারফিল্ড উপনির্বাচনের রিফর্ম ইউকের প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে সংসদে ফিরেছেন তিনি। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রেটিং ইতোমধ্যেই বার্নহ্যামকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। বার্নহ্যামের উত্থান নিয়ে প্রশ্নও কম নয়, কারণ মাত্র কয়েকদিন আগেও তিনি সংসদ সদস্য ছিলেন না। জাতীয় রাজনীতির সামনে সারিতে তার উপস্থিতিও ছিল সীমিত, অথচ আগামী মাসের মধ্যেই তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন। সমালোচকরা বলছেন, বার্নহ্যামের জনপ্রিয়তা মূলত গ্রেটার ম্যানচেস্টার কেন্দ্রিক। জাতীয় পর্যায়ে তার অর্থনীতি, পররাষ্ট্রনীতি কিংবা প্রতিরক্ষা বিষয়ে অবস্থান এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে সমর্থকদের দাবি, ব্রিটিশ রাজনীতিতে নতুন মুখ ও নতুন চিন্তার প্রয়োজন রয়েছে, আর সেই শূন্যস্থান পূরণ করতে পারেন বার্নহ্যাম। স্টারমারের পদত্যাগের পর এক প্রতিক্রিয়ায় বার্নহ্যাম বলেন, মানুষ অর্থনৈতিক প্রবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় হ্রাস, উন্নত জনসেবা, আবাসন এবং নতুন প্রজন্মের জন্য আরও সুযোগ দেখতে চায়। আর উপনির্বাচনে জয়ের পর তিনি বলেছিলেন, সবাই জানে রাজনীতি ঠিকমতো কাজ করছে না। আজকের রাত হয়তো একটি মোড় পরিবর্তনের মুহূর্ত হতে পারে। আমরা এমন একটি জিনিস ফিরিয়ে আনতে চাই যা আমরা হারিয়ে ফেলেছি, সেটি হলো আশা। কিন্তু আশা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পশ্চিমা বিশ্বের অনেক নেতাই আগে দিয়েছেন। বাস্তবে তা বাস্তবায়ন করতে না পেরে জনপ্রিয়তা হারিয়েছেন প্রায় সবাই। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, অ্যান্ডি বার্নহ্যাম কি সত্যি ব্রিটেনের রাজনীতিতে নতুন যুগের সূচনা করতে পারবেন, নাকি তিনিও তার পূর্বসূরিদের মতো প্রত্যাশা ও বাস্তবতার ফাঁদে আটকে যাবেন? সেই উত্তর খুঁজতেই এখন তাকিয়ে আছে পুরো যুক্তরাজ্য। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।